সব সংকটে পথ দেখিয়েছে জিয়ার আদর্শ। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে বললেন নেতাকর্মীরা, সুষ্ঠু ভোটে ইসিতে আস্থা রাখতে চায় বিএনপি। আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। 3 দাবিতে আজও ইসি ভবনের সামনে ছাত্র দলের অবস্থান। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন কাল 21 জানুয়ারি প্রতীক পাবেন প্রার্থীরা। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। চানখারপুলে 6 জন হত্যা মামলার রায় কাল। সাভারে 6 জনকে খুন করা সিরিয়াল কিলার সম্রাট পুলিশের জালে। আশুলিয়ায় 38 টুকরা কঙ্কালের রহস্য উদ্ঘাটন করল পিবিআই। এই সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। প্রক্রিয়া শেষ হওয়ায় পরবর্তী সরকারের জন্য সহজ হবে। অন রেকর্ডে কাজগুলি হচ্ছে। এখানে বাংলাদেশ ব্যাংক ইনভলভ, একটা টাস্ক ফোর্স আছে, 3-4 বছর লাগবে। ল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ন্যাটো কূটনৈতিক টানাপোড়েন চরমে, দ্রুত ভাঙনের আশঙ্কা। ইউরোপকে ব্ল্যাকমেইল করছে ট্রাম্প, মন্তব্য ডেনমার্কের প্রধানমন্ত্রী। এবং আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল। ফাইনালে আসরের দ্বিতীয় শিরোপা সেনেগালের। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে উচ্চারিত হল সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার শপথ। বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধার মিছিলের পথ মিলিত হল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, রাজনীতির সব সংকটে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে দেখিয়েছে সঠিক পথ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামীর সব সংকটের সমাধান হবে বলেও জানান বিএনপি মহাসচিব। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে অবরুদ্ধ বিএনপি 1.5 যুগ ধরে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনও উদযাপন করতে পারেনি মুক্তভাবে। তাই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে সোমবার সকাল থেকে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমবেত হন শহীদ জিয়ার সমাধি প্রাঙ্গণে। অটল শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শহীদ জিয়াকে স্মরণ করেন দলের নানা পর্যায়ের নেতাকর্মীরা। শপথ নেন তার আদর্শকে ধারণ করার। সবথেকে বড় কথা ছিল উনি ছিলেন দেশপ্রেমিক, দেশের সাথে কখনো কোনো কম্প্রোমাইজ করে নাই, কোনো দেশের কাছে বোডাউন করে নাই। উনি ওনার সেই পার্সোনালিটি, ওনার সেই দেশপ্রেম শেষ পর্যন্ত জীবন দিয়ে উনি সেটা প্রমাণ করে দিয়ে গেছেন যে সবার আগে দেশ। তো আজকে উনি বেঁচে থাকলে 90তম জন্মবার্ষিকী হয়েছে তার, তো বাংলাদেশকে আমরা হয়তো মালয়েশিয়ার থেকেও আরো বড় রূপে দেখতে পেতাম। ওনার যে সৎ নিষ্ঠা, ওনার যে ব্যক্তিত্ব, আসলে এটা মনে রাখার মতো। উনি এমন একটা আলোকবর্তিকা যার জন্য এই দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। বেলা 11টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনায় করেন ফাতিহা পাঠ ও মোনাজাত। এ সময় রাজনীতিতে শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, শহীদ জিয়ার দেখানো পথেই বিএনপি দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। তার অনুষ্ঠিত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। আজকে যখন ফেব্রুয়ারি মাসে 12 তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে, একটি ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। সাংবাদিকদের প্রশ্ন জবাবে মির্জা ফখরুল বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটি নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার নেতৃত্বের প্রতি গণমানুষের আস্থার কারণে অল্প সময়েই জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল বিএনপি। বিশ্লেষকরা মনে করেন শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে গেলে পথ হারাবে না বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, জিয়া উদ্যান, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ 3 অভিযোগ নিয়ে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা এবং ইসিতে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে সংগঠনটির অভিযোগ, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। আজকে আমাদের রেজাল্ট দেওয়ার কথাতে তারা এই দাবির সাথে কি তাদের মতামত কি জানাবে? অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন, এবং তার জন্যই কিন্তু আমরা আজকে এখানে অবস্থান করছি। এই যে মবের বিপরীতে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না, সেজন্য আমরা বলেছি শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি। বলেন, বড় দল ছোট দল বলতে কিছু নেই, নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন কোনো চাপে নেই, সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়। এদিন সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন কাল 21 জানুয়ারি প্রতীক পাবেন প্রার্থীরা। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। যাব তার কাছে। রোজা, নির্বাচন কমিশনের সবশেষ কি তথ্য আছে জানাবেন? আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশনের ভিতরে, এবং যেমনটি জানেন ঠিক তার নির্বাচন কমিশনের বাহিরে ছাত্র দলের একটি কর্মসূচি চলছে। তারা গতকাল থেকে কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের 3টি দাবি নিয়ে এসেছেন, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এবং তাদের এই বিষয়ে গতকালকে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলেন, এবং কিন্তু নির্বাচন কমিশন থেকে তাদের কিছু জানানো হয়নি। তবে আজকে সকালে ইসি আনোয়ারুল জানিয়েছিলেন যে এই বিষয়ে আসলে তারা খতিয়ে দেখছে, এবং নির্বাচন কমিশনের এই ধরনের যে ছোটখাটো বিষয় বা এই ধরনের যে কমপ্লেনগুলো আসছে সেই বিষয়ে তারা আলোচনা করছে, এবং আলোচনা সাপেক্ষে তারা জানাবে। তারা কোনো প্রকারের কমিশন কোনো চাপ নিচ্ছেন না, তারা ঠান্ডা মাথায় এইসব বিষয়ে বিবেচনা করছেন, এবং বিবেচনা করে তারা এই বিষয়ে ছাত্রদলকে জানিয়ে দিবেন। এবং ছাত্রদল যে 3টি দাবি নিয়ে এসেছিলেন সেই 3টি দাবি এখন পর্যন্ত বহাল রয়েছে। এবং আজকে যদি বলি, নির্বাচন কমিশনে আজকে হচ্ছে একটি ট্রেনিং প্রোগ্রাম চলছে, নির্বাচনী রিটার্নিং কর্মকর্তাদের একটি ট্রেনিং প্রোগ্রাম, যেখানে 300 জন রিটার্নিং কর্মকর্তারা আছেন, এবং তারা এখানে আগামী যে পোস্টাল ব্যালটে গণনা এই বিষয় নিয়ে তারা ট্রেনিং করছেন। এবং এখানে সকল কমিশনার আছেন, কমিশনার মাত্র নিচে গিয়েছেন, এ বিষয়ে তারা তাদের সাথে আলোচনা করবেন, এবং আলোচনা শেষে ট্রেনিংটা আজকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এবং রোজা, ধন্যবাদ আপনাকে। গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে শুরু হয়েছে এই সাক্ষ্য গ্রহণ। গত 18 ডিসেম্বর 13 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার 3 জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে, বাকি আসামিরা পলাতক। নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আসামিদের গ্রেপ্তার করে 26 জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আলোচিত এই মামলার অভিযোগ দাখিল করা হয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও তার ছেলে সহ 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 3 মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের 30 এপ্রিল এই মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। জনাব শামীম ওসমান, তার ছেলে জনাব অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনকে এই ফরমাল চার্জে অভিযুক্ত করা হয়েছে। 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকার চেয়ে সংগ্রামে নেমে বীরের মতো মরাই শ্রেষ্ঠ। মায়ের কাছে লেখা আনাসের চিঠির এই কথাই ছিল মৃত্যুর আগে শেষ বার্তা। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন স্কুল ছাত্র শাহরিয়ার খান আনাস সহ 6 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নির্মম হত্যার বিচারের রায় হতে যাচ্ছে কাল। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। মাহমুদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচি, একটা চিঠি যেটা লেখা হয়েছিল মায়ের কাছে, কিন্তু সে চিঠি পড়ে কেঁদেছে পুরো দেশ। ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে যখন উত্তাল রাজপথ, তখন নিজেকে আর ঘরে আটকে রাখতে না পেরে মাকে শেষ বিদায় না জানিয়েই আন্দোলনে নেমে পড়ে স্কুল পড়ুয়া আনাস। আনাস হয়তো জানতো বাড়ি থেকে বের হওয়া মানেই হয়তো আর না ফেরা, তাই মাকে লিখেছিল শেষ কথা, মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকার চেয়ে সংগ্রামে নেমে বীরের মতো মরাই শ্রেষ্ঠ। চানখারপুলে সেদিন রাজপথে কোনো অস্ত্র ছিল না ছাত্রদের হাতে, শুধু কণ্ঠে ছিল স্লোগান আর অধিকার আদায়ের দাবি। কিন্তু ফ্যাসিবাদী সরকারের পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে ছাত্র জনতার বুকে। হাসিনার পতনের কিছু আগে পুলিশের গুলিতেই লুটিয়ে পড়ে আনাস। শেষ হয়ে যায় এক কিশোরের জীবনের গল্প। একসাথে থেমে যায় আরও 5টি তাজা প্রাণ, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল আর মানিক। হাসিনার পলায়নের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডে প্রথম মামলা দায়ের করা হয়। এ মামলায় অভিযুক্ত করা হয় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে। এই আসামিদের মধ্যে একজন কনস্টেবল সুজন, যাকে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় ফিল্মি কায়দায় গুলি চালাতে দেখা যায়। ঘটনার প্রায় 1.5 বছর পর বিচার পেতে চলেছেন শহীদের পরিবার। 90 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, অভিযোগ গঠন, সাক্ষ্য ও জেরা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন 20 জানুয়ারি। আন্তর্জাতিক আইনে তারা আমরা বিচার করছি, কিন্তু ওই সময় আসামি পক্ষের আইনজীবীর দাবি, গ্রেপ্তার থাকা পুলিশ সদস্যরা চেন অফ কমান্ড মেনে শুধু দায়িত্ব পালন করেছেন। এরা হচ্ছে অ্যাজ এ হুকুমের গোলাম, মানে বলা যায় অনেকটা চেন অফ কমান্ড মেনটেন করার ক্ষেত্রে তাদেরকে হুকুম শুনতে হবে, অর্ডার শুনতে তারা বাধ্য, কিছু করার নেই এই ক্ষেত্রে তাদের। সে তার আইনের কাঠামোর মধ্যে থেকে সে তার দায়িত্ব পালন করেছে। অন্যদিকে প্রসিকিউশনের দাবি, গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, তথ্য প্রমাণ, মৌখিক ও দালিলিক প্রমাণে অভিযোগ প্রমাণিত। শহীদ আনাস সহ 6 জন নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্রকে নির্বিচারে পুলিশ গুলি করে হত্যা করে। সেই পুলিশের 8 জন কর্মকর্তা এবং সদস্যদের বিরুদ্ধে প্রসিকিউশন যে অভিযোগ এনেছিল, সেটি মৌখিক সাক্ষী এবং দালিলিক সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে।
এ মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ২৬ জন। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় শহীদ পরিবারের সদস্য সহ ফ্যাসিবাদ বিরোধী জনতা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জলজ্যান্ত মানুষ নিখোঁজের 2 মাস পর মিলল 38 টুকরা কঙ্কাল। 15 বছরের কিশোর মিলনের এমন পরিণতি অটোরিকশা লুটকারীদের হাতে। দুপুরে উত্তরের ঢাকা জেলা পিবিআই অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বলা হয়, হত্যাকারীরা ছিলেন মিলনের পরিচিত। গ্রেফতার হয়েছে ঘটনার সাথে সম্পৃক্ত 3 জন। গেল বছর 29 সেপ্টেম্বর গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় 15 বছর বয়সী মিলন। এরপর থেকেই নিখোঁজ সে। 2 মাস পর আশুলিয়া মডেল টাউনের কাশবন থেকে মেলে তার 38 টুকরা কঙ্কাল। মিলনের পরনের গেঞ্জি ও প্যান্ট দেখে দেহ শনাক্ত করে পরিবার। ঘটনার তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় রনি মিয়া ও সুমন নামে 2 জনকে। সংস্থাটির দাবি, মূলত নগদ টাকার জন্য খুন হয় মিলন। রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে এই বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে এবং স্বীকার করে সে জানায় মূলত টাকা পয়সার অভাবের জন্য বা টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশার যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। মিলনকে হত্যার পর তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় রনি ও সুমন। পরে এরশাদ আলীর কাছে তা ৬২,০০০ টাকায় বিক্রি করে, যা ৬৫,০০০-এ আবুল কালামের কাছে বিক্রি করে এরশাদ। মাথার খুলিটা ছিল আর কয়েকটা হাড়, এরকম 38 টুকরা আমরা হাড় উদ্ধার হয়েছে ওখান থেকে, যেহেতু 2 মাসের বিষয় এবং ডিকম্পোস্ট। আদালতে ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। তাদের বিরুদ্ধে আরো কোনো মামলা আছে কিনা সে বিষয়টিও যাচাই বাছাই চলছে বলেও জানায় পিবিআই। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সাভারে 6 খুনের ঘটনায় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে 6 খুনের ঘটনার নেপথ্যে এক ভবঘুরে ছদ্মবেশী। নাম মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট। ইতোমধ্যে খুনিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। মিলেছে সিসিটিভি ফুটেজ। হত্যার কথা স্বীকারও করেছে ওই ভবঘুরে, জানিয়েছে পুলিশ। এমন দৃশ্য হয়তো কোন সাইকো সাসপেন্স থ্রিলার মুভিতে চোখে পড়বে, তবে বাস্তবে এমন ঘটনার সাক্ষী হয়েছে সাভার। সিসিটিভি ফুটেজে দেখা যায় মরদেহ কাঁধে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। সাভার প্রেস ক্লাবের পাশেই পৌর কমিউনিটি সেন্টার। সেখানে গত 7 মাসে একে একে 6টি লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ধরনের একটা সিরিয়াল কিলার দীর্ঘদিন যাবতীয়ভাবে এভাবে ঘুরে বেড়াচ্ছে, এখানে আইনের লোকের কোনো গাফিলতি ছিল কিনা সেটাই দেখার বিষয় ছিল আমাদের। রোববার কমিউনিটি সেন্টারের 2য় তলা থেকে আগুনে পোড়া জোড়া মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এসেছে এক পিলে চমকানো তথ্য। খুনি এক ভবঘুরে, পেশাদার অপরাধী না হলেও মানসিকভাবে বিপর্যস্ত। পুলিশ জানায় মরদেহ কাঁধে নিয়ে যাওয়া ওই ব্যক্তি ছদ্মবেশী ভবঘুরে হিসেবে পরিচিত। সে মানসিক বিকৃত বা সাইকোপ্যাথিক কিলার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত 7 মাসে 6টি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা প্রায় 10 দিনের রিমান্ড চেয়েছি। থানা থেকে মাত্র 100 গজ দূরে এবং সেনা ক্যাম্প ও সরকারি কলেজের পাশে এমন নৃশংস সিরিয়াল কিলিং এর ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে 30,000 টন পটাশ সার উপহার দিয়েছে। সোমবার রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে এই উপহার হস্তান্তর করেছে। এই উপলক্ষে রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এ সময় কৃষি উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে বেশ অগ্রগতি হয়েছে। কৃষকদের জন্য ভালো মানের সার সরবরাহে সরকার বদ্ধপরিকর।
গণভোটের সফলতা নিশ্চিত করা শুধু সরকার নয়, রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। টাঙ্গাইল ও কিশোরগঞ্জে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানে নির্বাচনের বার্তা নিয়ে সারা দেশে যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি। জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। ভোটের গাড়ি বহরে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, সঙ্গীত পরিবেশন এবং সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি গণভোটের প্রচারণা জোরদার করতে উপদেষ্টারা দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোট প্রচারণায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, গণভোটের সফলতা নিশ্চিত করা শুধু সরকার নয়, রাজনৈতিক দল সহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব। এই যে গণভোট সংক্রান্ত প্রচারণা, এটা কেবল সরকারের দায়িত্ব না, এটা হচ্ছে যে সবার দায়িত্ব। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবেন। এদিকে সকালে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট। যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাইয়ের গণভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়। এর আগে 2025 সালের 22 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে 10টি সুপার ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টেক্সট রিপোর্ট, নিউজ 24। অন্তর্বর্তী সরকারের সময়ে আর ফেরত আনা সম্ভব হচ্ছে না আওয়ামী লীগের সময়ের পাচারের টাকা। এই সরকারের উদ্যোগে টাস্কফোর্স কাজ করলেও আইনি জটিলতায় তা আটকে রয়েছে। নিউজ 24-এর সাথে বিশেষ সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, পাচারের অর্থ ফেরত আনতে শেষ হয়েছে প্রাথমিক প্রক্রিয়া, তাই পরবর্তী সরকারের জন্য টাকা ফিরিয়ে আনা সহজ হবে। এদিকে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত পে স্কেলও বাস্তবায়ন হচ্ছে না এই সরকারের হাত ধরে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের গেল 15 বছরে প্রায় $234 বিলিয়ন বা প্রায় 29 লাখ কোটি টাকা পাচার হয় যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতি বছরে পাচার হয়েছে $16 বিলিয়ন উপরে। দায়িত্ব নেয়ার পর অর্থনীতিবিদ অর্থ উপদেষ্টা বহুবার বলেছেন, এই সরকারের মেয়াদেই পাচারের টাকার কিছু অংশ ফেরত আনা হবে। নিজের সেই অবস্থান থেকে এবার সরে এলেন অর্থ উপদেষ্টা। নিউজ 24-এর সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, পাচারের টাকা ফেরত আনার প্রক্রিয়াটি সহজ নয়। আপনারা এখানে দেখছেন যে পাচার করার একটি টাকাও আসে নাই, সেটাতে বিচার করা ঠিক হবে না। পাচার করা তো প্রথম আইডেন্টিফাই করা গেছে কারা কারা পাচার করেছে। যেসব দেশে টাকাগুলো আছে তাদের সাথে একটা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স আমরা বলি MLAs। অতএব সেই দিক দিয়ে আমি বলতে গ্রাউন্ড ওয়ার্ক অনেক তৈরি হয়ে গেছে। আমরা যারা লিখেছিলাম যাদেরকে বন্য ব্যাংকে, খুব দ্রুত তথ্য দেয় না ওরা, চাইলেই সাথে উত্তর দিয়ে দেয় তা না। সালেউদ্দিন বলেন, পাচারের টাকা ফেরত আনার প্রাথমিক প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচিত সরকারের পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে সব টাকা আনা সম্ভব হবে। এটা তো একদম অন রেকর্ডে কাজগুলি হচ্ছে। এখানে বাংলাদেশ ব্যাংক ইনভলভ, একটা টাস্কফোর্স আছে, একটা যেটা কন্টিনিউ করবে। এখানে SSCর মেম্বার আছে, ফরেন এক্সচেঞ্জ মেম্বার আছে। 3-4 বছর লাগবে, কারণ চট করে আচ্ছা একটা আসছে। এর আগে আপনারা দেখেছেন একটা ইন্ডিভিজুয়ালকে ধরেছে সিঙ্গাপুর না থেকে, ওরা বলছে নিয়ে আসছে টাকা। অর্থাৎ আমার মনে হয় এই ব্যাপারে এতটাই সে করা দরকার। এদিকে দেশের প্রায় 12 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত পে স্কেল হচ্ছে না এই সরকারের মেয়াদেই। অর্থ উপদেষ্টা জানান, পে কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে, তবে প্রায় 1 লাখ কোটি টাকার বিরাট বরাদ্দের বাস্তবায়ন এখনই সম্ভব নয়।
ওই সেন্সে ইমপ্লিমেন্ট হতে হবে। ইমপ্লিমেন্টের প্রসেসে আমরা অন করে দিয়ে যাবো। ইমপ্লিমেন্ট মধ্যে যেদিন দেবে টাকাটা আপনারা বা ঈশ্বরের হাতে টাকাটা যাবে, কিন্তু এর আগে তো আপনার ফিজিবিলিটিটা দেখে কত টাকা লাগবে এবং সেটা যখন অফিসের ইমপ্লিমেন্ট শুরু হয়, যেদিন পে স্কেল আপনার প্রথম পাবেন, পে স্কেলের রিপোর্টটা নেব, আমরা এটা বলবো যে এটাকে আপনারা ইমপ্লিমেন্ট করেন। প্রায় 11 বছর আগে 2015 সালে সরকার সবশেষ পে স্কেল দিয়েছিল। এই সময় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছে দেশের বিশাল সংখ্যার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের ইউরোপীয় মিত্র দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনাকে সরাসরি ভুল বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে অগ্রহণযোগ্য অভিহিত করেছেন। অন্যদিকে ইউরোপীয় নেতারা সতর্ক করেছেন এমন পদক্ষেপ ন্যাটো জোটের মধ্যে বিপজ্জনক বিভাজন ডেকে আনতে পারে। আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে মরক্কোকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতল সেনেগাল। রাবাতে আয়োজিত ফাইনালে মরক্কো ও সেনেগালের ম্যাচ 90 মিনিটে গোলশূন্য থাকার পর ম্যাচ করায় অতিরিক্ত সময়ে। তবে নাটকীয় ফাইনালে সেনেগালের হয়ে পাপি গেয়ের জয়সূচক গোলটি 94তম মিনিটে করেন। নানা নাটকীয়তায় মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগাল খেলা বন্ধও রাখে কিছুক্ষণ। তবে সব শেষ পর্যন্ত মরক্কোকে 1-0 গোলে হারিয়ে আফ্রিকা কাপ অফ নেশনস জিতে নেয় সাদিও মানের দল। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় এটি সেনেগালের দ্বিতীয় শিরোপা। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।